নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমরা জানবো যে একটা লোহার পেরেক সেটা জলের মধ্যে ডুবে যায়, কিন্তু একটা বিশাল আকার জাহাজ যেটা সেই লোহার পেরেকের থেকে হাজার হাজার গুণ ভারী সেটা জলে কিভাবে ভাসে। ঠিক আছে, এছাড়াও আমরা জানবো যে এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লোকগুলো কিভাবে সহজে জলে ভাসছে। এর জন্য এদেরকে বেশি কিছু এফার্ট দিতে হচ্ছে না, এর পিছনে বিজ্ঞানটাও আমরা জানবো। তাছাড়া আমরা জানবো যে জলের যে ট্যাঙ্ক আছে সেগুলোকে এত উঁচু জায়গাতে কেন রাখা হয়, ছাদের উপর কেন রাখা হয়। এইরকম আরো অনেক প্রশ্নের উত্তর আমরা এই ক্লাসের মধ্যে জানবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রবাহের ব্যাপারে। তো প্রবাহী কি? তো যেসব পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় প্রবাহিত হয়ে সেই পাত্রে আকার ধারণ করে তাকে বলে প্রবাহী। প্রবাহী দু রকমের, একটা তরল আর গ্যাস। আমরা এটা সাধারণ জীবনে দেখেছি যে তরলকে যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে, যেমনি হচ্ছে কি জল। জলকে যদি আমি বোতলে রাখি তাহলে বোতলে আকার ধারণ করবে, গ্লাসে রাখলে গ্লাসে, বাটিতে রাখলে বাটির আকার ধারণ করবে। এদের কোনো নির্দিষ্ট আকার নেই। একই রকমভাবে গ্যাস, আমরা গ্যাসকে যদি সিলিন্ডারে রাখি তাহলে সিলিন্ডারের আকার ধারণ করবে। ঠিক আছে, বেলুনে রাখলে বেলুনের আকার ধারণ করবে। ঠিক আছে, এটা আমরা আগে থেকে দেখে আসছি, এখানে নতুন কিছু বলার দরকার নেই। যেটা আমাদের এখানে সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্রবাহীর কোনো বিন্দুতে, প্রবাহী মানে তরল অথবা গ্যাস যে কোনো কিছু, হ্যাঁ, তার কোনো বিন্দুতে আমাদেরকে চাপ যদি নির্ণয় করতে হয় সেটা আমরা কিভাবে করব। ঠিক আছে, তো ধরে নাও এটা একটা পাত্র আছে যার মধ্যে তরল রাখা আছে, তরল একটা প্রবাহী। ঠিক আছে, তার ভিতরের যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, একটা কে বিন্দু, সেখানে আমরা মানে এই তরলটা কত চাপ প্রয়োগ করবে সেটা আমরা বের করবো। ঠিক আছে, তো এক এক করে মানে অঙ্কটা করা যাক। ঠিক আছে, তো সবকিছু লিখে লিখে আমাদের করতে হবে, তোমরা এটা টুকতে পারো। তো ধরি একটি পাত্রে রো ঘনত্বের প্রবাহী বা তরলও লিখতে পারো, ঠিক আছে, রাখা আছে। আমাদের এখানে কি করতে হবে, এই যে কে বিন্দু, কে বিন্দুটাতে আমাদের প্রবাহীটার চাপ নির্ণয় করতে হবে। কে বিন্দুটা কতটা গভীরে আছে ধরে নিচ্ছি আমরা এইচ গভীরতায় আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের আমাদের প্রবাহীর এইচ গভীরতায়, হ্যাঁ, কে বিন্দুতে প্রবাহীর চাপ নির্ণয় করতে হবে। এর জন্য আমরা কি করব, এই যে কে বিন্দু আছে, কে বিন্দুর চারিদিকে একটা তল কল্পনা করে নেব। ঠিক আছে, তল কল্পনা করব যার ক্ষেত্রফল এ। ঠিক আছে, তাহলে এখন এখন কে বিন্দু কে কেন্দ্র করে কেন্দ্র করে এ ক্ষেত্রফল বিশিষ্ট তল কল্পনা করা হলো। ঠিক আছে, এইবার আমরা যদি এই যে মানে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল তার সঙ্গে যদি উচ্চতাটা মানে উচ্চতা মানে বাড়িয়ে দিই এটা রেখে, তাহলে কি হয়ে যাবে, একটা স্তম্ভ, প্রবাহী স্তম্ভ তৈরি হবে। ঠিক আছে, তো সেটাকেও আমরা কল্পনা করে নেবো। ঠিক আছে, আবার আবার এ ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট এই তলটির উপর উপর এইচ উচ্চতা সম্পন্ন সম্পন্ন কি ও সম্পন্ন একটি প্রবাহী স্তম্ভ কল্পনা করা হলো। আমরা যদি এই একটা স্তম্ভ কল্পনা করে নিচ্ছি, মানে যার ক্ষেত্রফল কি আছে, এ আছে, আর উচ্চতা আছে এই, তাহলে এই যে স্তম্ভটা আছে মানে প্রবাহী স্তম্ভটা আছে তার আয়তনটা কত হবে, আমার ক্ষেত্রফল দিয়ে এইচটাকে গুণ করলে আমরা পেয়ে নেব। ঠিক আছে, সুতরাং
সুতরাং প্রবাহী তম্বটির আয়তন আয়তন সমান সমান কি হবে? এ ইন্টু এইচ সমান সমান এ এইচ। এবার যদি আমার প্রবাহী স্তম্ভটার মানে এই পুরো স্তম্ভটার ভর বের করতে হয়, তাহলে কি করব? এর মধ্যে যে তরলটা আছে, তরলের যে ঘনত্ব, সেটা দিয়ে গুণ করে দিলেই আমরা পেয়ে যাবো, ঠিক আছে? এবং প্রবাহী স্তম্ভটির ভর সমান সমান কি হবে? এ এইচ ইন্টু রো। রো আমরা কি ধরেছিলাম? রো ধরেছিলাম যে তরলের ঘনত্ব। এবার যদি মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ জি হয় জি হয়, তবে আহ, প্রবাহী স্তম্ভের ওজন হবে কত? ওজন কত হবে? ওজন কি হবে? এ এইচ রো ইন্টু যেটা অভিকর্ষ ত্বরণ আছে জি, ঠিক আছে? তাহলে হয়ে যাবে এ এইচ রো জি। এটা হয়ে যাবে কি, যে তরলটা আছে তার ওজন, মানে এই যে বিন্দুটাতে পুরো ক্ষেত্রফলে কতটা ওজন পড়ছে, ঠিক আছে? এটা হলো সেটা। তোমরা যদি এর আগের ক্লাসটা আমার ভালো করে দেখে থাকো, তাহলে জানবে কি ওজনটা কি এক ধরনের বল, যেটা পৃথিবী আমাদেরকে নিচের দিকে টানে, সেটাই আমাদের ওজন হয়, ঠিক আছে? আর মানে যে জিনিসটা আমাদেরকে লম্বভাবে টানে, ঠিক আছে, সেই বলটার আমরা আলাদা একটা নাম দিয়েছিলাম, সেটার নাম কি? ঘাত। তাহলে এখানে যে আমরা ওজনটা বের করলাম, সেটাই হচ্ছে গিয়ে এক ধরনের ঘাত, যেটা কার উপর পড়ছে? এই যে এ ক্ষেত্রফল বিশিষ্ট তলটার উপর পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে প্রবাহী স্তম্ভের ওজন সমান সমান হচ্ছে গিয়ে এ ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট তলের উপর প্রযুক্ত ঘাত। সুতরাং এ ক্ষেত্রফল বিশিষ্ট তলের উপর প্রযুক্ত ঘাত কি হবে? যেটা তরলটার ওজন ছিল, তো ওজনটা কি ছিল? এ এইচ রো জি। এটা হচ্ছে গিয়ে আহ সে হচ্ছে গিয়ে ওর উপর ঘাত প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? তো ঘাত তো পুরো ক্ষেত্রফলটার উপর পড়ছে, আমাদেরকে চাপ বের করতে বলেছে, ঠিক আছে? অতএব কে বিন্দুতে বিন্দুতে প্রবাহীর প্রবাহীর চাপ। চাপ কি? চাপ মানে কি? বল বাই মানে বল বাই কি ক্ষেত্রফল। তাহলে বলটা তো এটা আছে, মানে ঘাত, আর এ আছে, তাহলে এ এরিয়া মানে ক্ষেত্রফল ক্ষেত্রফল কেটে যাবে, তাহলে হয়ে যাবে গিয়ে চাপটা এইচ রো জি। এটা হয়ে গেল ওই যে আহ, বিন্দুটা আছে, কে বিন্দুটা তরলের মধ্যে, সেটার হচ্ছে গিয়ে চাপ। তাহলে এই সমীকরণটা যে আমরা পেলাম, এটা থেকে আমরা কি লিখতে পারি? যে অতএব প্রবাহীর প্রবাহীর মধ্যে যে কোনো যে কোনো বিন্দুতে 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 চাপ চাপ ইকুয়াল টু হবে প্রবাহীর এর গভীরতা গভীরতা এটা এইচ, ঠিক আছে, ইনটু প্রবাহীর প্রবাহীর ঘনত্ব ঘনত্ব ইনটু কি? অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র।
এরপরে আমরা তরলের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর ব্যাপারে জানবো, ঠিক আছে? তো প্রথম বৈশিষ্ট্যটা কি হলো, যে স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরলের চাপ সব দিক দিয়ে সমান হয়, ঠিক আছে? এটা আমরা এই যে পরীক্ষাটা আছে ইনি করেছেন, এর মাধ্যমে বুঝতে পারি, ঠিক আছে? এখানে ইনি জলের মধ্যে বেলুনটাকে ফুলিয়েছেন। তুমি এখানে দেখতেই পাচ্ছ যে বেলুনটা এখানে সব দিক দিয়ে সমানভাবে ফুলেছে, ঠিক আছে? এর মানেটা কি, যে জল বেলুনটার উপর সব দিক দিয়ে সমানভাবে মানে চাপ প্রয়োগ করছে। এখানে যদি সমানভাবে চাপ যদি প্রয়োগ না করতো তাহলে বেলুনটা কি একদিকে চাপটা হয়ে যেত, একদিকে প্যাকচার হয়ে যেত, আলাদা আলাদা দিকে বেশি ফুলে যেত, ঠিক আছে? কিন্তু এখানে সমানভাবে আমরা দেখতে পাচ্ছি যে বেলুনটা ফুলে আছে। এর মানে হচ্ছে গিয়ে এখানে তরলটা বেলুনটার উপর সব দিক দিয়ে সমানভাবে বল প্রয়োগ করছে, ঠিক আছে? পরবর্তী তরলের বৈশিষ্ট্য কি, যে তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে গিয়ে তরলের গভীরতা যত বেশি হবে তরলের চাপটাও তত বেশি হবে, ঠিক আছে? এর জন্য আমি এই পরীক্ষাটা করেছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, নিচের দিকে যে জলটা আছে বেশি জোরে আছে, বেশি দূরে আছে, মাঝখানেরটা আর মানে ওর থেকে একটু কম দূরে, আর সবচেয়ে উপরেরটা সবচেয়ে কম দূরে আছে, ঠিক আছে? তোমরা যদি ভালো করে লক্ষ্য না করতে পারো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই দিকে এটা সবচেয়ে বেশি দূরে যাচ্ছে, ঠিক আছে? তারপরেরটা ওর থেকে একটু কম দূরে যাচ্ছে, তারপরেরটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম দূরত্বের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? এটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে তরলের যত গভীরতা বেশি হবে তরলের চাপটা তত বেশি হবে। তো এরপরে তরলের বৈশিষ্ট্যটা কি, যে তরলের ঘনত্ব যত বেশি হবে একই গভীরতায় তরলের চাপও তত বেশি হবে, ঠিক আছে? এর আগের যে বেলুনের যে পরীক্ষা সেটা থেকে আমরা এই জিনিসটা বুঝে নিতে পারি, ঠিক আছে? জলের মধ্যে দেখতে পাচ্ছ যে বেলুনটা একটু মানে ছোট অবস্থায়, কিন্তু এই বেলুনটাকে যখনই আমি মানে জলের উপরে নিয়ে যাবো, ঠিক আছে, ডাঙাতে নেবো, তখনকার বেলুনটার সাইজটা বেড়ে যাবে। এটা থেকে তোমরা কি বুঝতে পারছো, যে এখানে জলের যেহেতু ঘনত্ব বেশি তাহলে সে এখানে বেশি চাপ প্রয়োগ করছে, আর বাতাসের কি ঘনত্ব জলের থেকে কম, তো ওখানে বেলুনটার উপর বল কম প্রয়োগ করবে, এই জন্য বাতাসের মধ্যে বেলুনটা বেশি বড় দেখাচ্ছে কার তুলনায়, জলের তুলনায়। কারণ জল বেলুনটার উপর বেশি প্রয়োগ করছে বল, কারণ হচ্ছে গিয়ে জলের ঘনত্ব বাতাসের থেকে বেশি। এরপরে বৈশিষ্ট্যটা দেখলি এবার, ঠিক আছে? বলেছে কি, একই তরলে একই গভীরতায় সকল বিন্দুতে তরলের চাপ সমান। এর জন্য আমি একটা পরীক্ষা করেছি। এই পরীক্ষাটার জন্য আমি কি করেছি, যে একই লেভেলে মানে জলের একই লেভেলে আমি 4টা ছিদ্র করেছি, ঠিক আছে? আর তুমি দেখতে পাচ্ছ যে 4টা ছিদ্র থেকে জলটা একই ডিস্টেন্স পর্যন্ত যাচ্ছে, একই দূরত্ব পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে এখানে হয়তো তোমাকে দেখে মনে হচ্ছে যে আগে পিছে যাচ্ছে জলগুলো, কিন্তু এটা হচ্ছে গিয়ে ওই কারণের জন্য, কারণ হচ্ছে গিয়ে সামনেরটা মানে ক্যামেরা একটু কাছে আছে আর পিছনের ছিদ্রগুলো একটু ক্যামেরা থেকে দূরে আছে, ওই জন্য হয়তো তোমাদেরকে মনে হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যেটা নিজে করেছি ওটা থেকেই বলছি তোমাদেরকে, যে এখানে যতগুলো জল আছে সব একই ডিস্টেন্সে যাচ্ছে, ঠিক আছে? এরপরে অন্তিম বৈশিষ্ট্য আমরা দেখিনি, কি বলেছে সেটাতে সেটাতে বলেছে তরলের যে চাপ আছে সেটা পাত্রের আকৃতি মানে কোন পাত্রে রাখা আছে তরলটা বা তরলের পরিমাণের উপর নির্ভর করে না, ঠিক আছে? এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এখানে পাত্রর সাইজ আলাদা আলাদা আছে, আকৃতি আলাদা আছে, এখানে মনে হচ্ছে বেশি জল আছে, এটাতে মনে হচ্ছে কম জল আছে, কিন্তু তারা সবগুলো একই লেভেলে আছে, ঠিক আছে? এই ধর্মটা কি, জলের সমোচ্চশীলতা ধর্ম বলে, ঠিক আছে? এটা মানে তরল সবসময় মেনটেন করে, সবসময় বজায় রাখে, ঠিক আছে? তাহলে সমোচ্চশীলতা ধর্মটা কি, যে পরস্পর যুক্ত যে কোনো আকৃতির পাত্র একই তরল রাখলে, একই তরল রাখতে হবে, জল তেল দুধ যাই হোক একই তরল থাকতে হবে, ঠিক আছে? স্থির অবস্থায় সব পাত্রের তরলের উচ্চতা সমান হয়। তরলের এই ধর্মকে কাজে লাগিয়ে শহরের বিভিন্ন বাড়িতে জলের সরবরাহ করা হয়। এখানে যে পরীক্ষাটা হচ্ছে এখানেও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে এখানে বিভিন্ন আকৃতির পাত্র নেওয়া আছে, ঠিক আছে? তাদের মধ্যে জল ঢালা হলো এবং দেখা গেলো কি সব জলগুলোর লেভেল কি একই থাকছে, ঠিক আছে? এখানে হেলিয়ে দিলেও একই থাকবে, আলাদা থেকে ঘুরিয়ে দিলেও কি লেভেল থাকবে, ঠিক আছে? তাহলে এখানে পাত্রের আকৃতি বা জলের পরিমাণের উপর যে চাপটা এটা নির্ভর করছে না, তরলের চাপটা। তাহলে এবার আমাকে একটা ছোটখাটো প্রশ্ন উত্তর তোমরা দাও, ঠিক আছে? এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে মাঝখানে, ঠিক আছে? তার সঙ্গে পাইপ দিয়ে কানেক্ট করা আছে দুটো ট্যাঙ্ক, ঠিক আছে? তো আমাকে বলো যে এই যে জলটা আছে প্রবাহিত দুদিকে হবে, কোথায় গিয়ে থামবে, তোমাকে কি মনে হচ্ছে? এই জলগুলো থামবে একই লেভেলে যখনকার মানে তিনটা ট্যাঙ্কের জলটা হয়ে যাবে, তখনই এরা থামবে, ঠিক আছে?
এটাই হচ্ছে জলের সমুচ্চশীলতা ধর্ম, ঠিক আছে। এই জন্যই যে জলের মেন ট্যাঙ্কটা থাকে সেটা সবচেয়ে উঁচুতে রাখা হয়। কারণ হচ্ছে কি জলের সমুচ্চশীলতার ধর্মটার জন্য কি জলটা সবসময় ওই লেভেলেই থাকার চেষ্টা করবে, যেটা সবচেয়ে উঁচু ট্যাঙ্ক আছে ওর লেভেলেই থাকার চেষ্টা করে। তুমি কি কখনো ভেবেছো যে জলের মধ্যে জিনিস মানে ভাসে কেন? অথবা তুমি যদি জলে মানে পুকুরে কোথাও চান করে থাকো, তাহলে এটা বুঝতে পারবা যে পুকুরে আমাদেরকে হালকা মনে হয়, ঠিক আছে, একটু চলাফেরা করতে সহজ মনে হয়, ঠিক আছে। অথবা কোনো জিনিস যদি তোলার চেষ্টা করো, সেটা মানে জলের বাইরে ডাঙাতে যতটা ভারী মনে হবে, জলের মধ্যে হালকা মনে হবে। এর কারণটা কি তোমরা কোনো সময় ভাবার চেষ্টা করেছো? এর কারণ হচ্ছে গিয়ে তরলের প্লবতা বা প্রবাহীর প্লবতা, ঠিক আছে। প্লবতাটা কি? একটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী বল। এরকম সাধারণত প্রবাহিত সব দিকেই মানে বল প্রয়োগ করে, ঠিক আছে। কিন্তু উপরের দিকের যেটা বল, যেটা স্পেশাল একটা ফোর্স, সেটাকে প্রবাহী নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে প্রবাহীটা কি? যে কোনো বস্তুকে কোনো প্রবাহী তে মানে তরল বা গ্যাস আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুর উপর যে পরিমাণ ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করছে, ঘাত কেন? এটা লম্বভাবে বল প্রয়োগ করছে ওই জন্য, সেটাকে বলা হয় প্লবতা, ঠিক আছে। তাহলে একটা প্লবতা হচ্ছে একটা স্পেশাল মানে ঘাত, যেটা সবসময় কি বস্তুটিকে উপর দিকে টেনে, ঠিক আছে। এই জন্যই জিনিসপত্র কি হয় মানে জলের মধ্যে ভাসে, ঠিক আছে। তো যেহেতু প্রবাহে একটা বল, এই জন্য বলের যেটা মানে একক আছে আর মাত্রা আছে একই হবে, ঠিক আছে, একই জিনিস হবে, ঠিক আছে। তো চলো এক এক করে যেমনি আমরা তরলের মানে বৈশিষ্ট্যগুলো জানলাম, চাপের বৈশিষ্ট্যগুলো জানলাম, সেইভাবে আমরা প্রবাহের বৈশিষ্ট্য কয়েকটা জেনে নিই, ঠিক আছে। তাহলে প্রথম বৈশিষ্ট্য তো এটাই হচ্ছে গিয়ে তরল বা গ্যাস আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর উপর কি একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই জন্যই জিনিসপত্র তরলের মধ্যে ভাসে, ঠিক আছে, গ্যাসের মধ্যে ভাসে। এইবারকে কি উড়ায় গ্যাসের মধ্যে। তো যাই হোক, তরল বা গ্যাসের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে, মানে ঊর্ধ্বমুখী বলটা তত বেশি হবে। তোমরা হয়তো হট এয়ার বেলুন দেখেছো, ঠিক আছে, সেগুলো উড়াচ্ছে, সেটাও তো মানে গ্যাসটাও একটা হচ্ছে কি প্রবাহী, ঠিক আছে, আমরা তো পড়লাম এর আগে। হট এয়ার বেলুনে কি করা হয়, ভিতরে যে গ্যাসটা আছে সেটাকে গরম করা হয়। গরম করার ফলে কি হয়, গ্যাসটা প্রসারিত হয়। প্রসারিত হওয়ার ফলে এর যে ঘনত্বটা কি হয়, কমে যায়। কার তুলনায়? বাইরের যে গ্যাস আছে সেগুলোর তুলনায়। এর ফলে কি হয়, বাইরের গ্যাসের ঘনত্ব বেশি থাকে এবং ভিতরের ঘনত্ব কম থাকে। এর ফলে কি বাইরের যে গ্যাসগুলো আছে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করে অথবা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যেটা প্লবতা বলে। এর ফলে কি হয়, হট এয়ার বেলুনটা উপর দিকে উড়ায়। এছাড়াও আমি তোমাদেরকে এর আগে ভিডিওটা দেখিয়েছিলাম যেখানে লোকগুলো কি সহজে জলের মধ্যে ভাসছিল। সেটা কেন ভাসতে পারছিল? কারণ হচ্ছে গিয়ে এই যে তরলটা আছে, এখানে জলটা যে দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রচুর পরিমাণে এটা আসলে হচ্ছে ডেড সি বলা হয় এটাকে, ডেড সির জল। এখানে প্রচুর পরিমাণে লবণ মেশানো আছে। এখানে ডেড সি বলার কারণ এটাই যে এখানে এত লবণ আছে যেখানে কোনো প্রাণী, সাধারণ যে প্রাণী, সেটা সার্ভাইভ করতে পারবে না, ঠিক আছে। ওই জন্য এখানে ডেড সি বলে, মানে প্রাণীর অস্তিত্ব নেই এই জলটাতে, ঠিক আছে, এত লবণাক্ত। তো এই লবণাক্ত এত ঘন হওয়ার জন্য এটার কি হয়ে গেছে, প্লবতা বেড়ে গেছে, মানে ঊর্ধ্বমুখী বল বেড়ে গেছে, ঠিক আছে। এর ফলে লোকগুলো কি হচ্ছে, এখানে সহজে মানে ভেসে যাচ্ছে, এখানে সাঁতার কাটার জন্য বেশি কিছু চেষ্টা করতে হচ্ছে না, ঠিক আছে। এই যে আমি কথাটা বললাম, এই বৈশিষ্ট্যটা তোমরা একটা পরীক্ষার মাধ্যমে বাড়তে করতে পারো, ঠিক আছে। কি করতে হবে তোমাদেরকে, দুটা গ্লাস নিতে হবে, একটা গ্লাসে তোমরা নিবা গিয়ে সাধারণ জল, আর একটা গ্লাসে প্রচুর পরিমাণে লবণ মিশিয়ে দেবা, ঠিক আছে। এইবার তোমরা দেখবা লবণ মেশানো জলটাতে ডিম ঢালবা একটা, আর একটা সাধারণ জলে ডিম ঢালবা, দেখতে পাবা যে যেখানে লবণ মেশানো জল আছে, যেটা ঘনত্ব বেশি, সেখানে ডিমটা সহজে মানে সাঁতার কাটছে, মানে যাকে বলে ভাসছে। কিন্তু যে সাধারণ জল আছে সেখানে মানে যে ডিমটা ডুবে যাচ্ছে। এরপরে বৈশিষ্ট্যটা কি, কোনো বস্তুর নিমজ্জিত অংশে আয়তন যত বেশি হবে তার প্লবতা তত বেশি হবে, ঠিক আছে। এটা থেকে কি বোঝাতে চেয়েছে, এই পরীক্ষাটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এখানে দেখো এনার কাছে একটা বল আছে, ঠিক আছে। এটি কি করলেন, ইনি মানে জলের মধ্যে ঢেলে দিলেন, তো এটা ডুবে গেল। কিন্তু একই বলকে আমরা কি করলাম, একটু পাত্রের আকার দিয়ে দিলাম, ঠিক আছে, মানে একটু বাটির মতো শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। এর ফলে কি হলো, যে পাত্রটা যে আয়তনটা বেড়ে গেল, এর মানে আয়তনটা বেড়ে যাওয়ার ফলে কি হলো, এটা সহজে জলের মধ্যে ভাসতে শুরু করলো, ঠিক আছে। এটা থেকে আমরা আর্কিমিডিসের একটা নিয়ম আছে সেটার ব্যাপারে জানবো, ঠিক আছে। তো ওর আগে আমরা আর্কিমিডিসের যে গল্পটা খুবই একটু ইন্টারেস্টিং আছে সেটার ব্যাপারে জেনে নিই, ঠিক আছে। ঘটনাটা বহুত পুরানা।
সিরাকিউজ রাজ্যের একটা রাজা ছিল, ঠিক আছে। একদিন তার মুকুটটা দেখে, তিনি যে মুকুটটা পরতেন সেটা দেখে ওনার সন্দেহ হলো যে আমার যে মুকুটটা আছে মনে হচ্ছে এর মধ্যে কিছু ভেজাল মেশানো আছে, ঠিক আছে। এই জন্য তিনি কি করলেন, ওনার রাজ্যে যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ছিল আর্কিমিডিস, ওনাকে ডেকে পাঠালেন। আর ওনাকে বললেন যে আমার সন্দেহ আছে যে আমার যে মুকুটটা আছে এর মধ্যে কিছু ভেজাল মেশানো আছে, ঠিক আছে। তো তুমি এই মুকুটটাকে নষ্ট না করে তুমি এটা খোঁজ করো যে এর মধ্যে কিছু মানে ভেজাল মেশানো আছে কি আছে না, ঠিক আছে। এতে কি হলেন, আর্কিমিডিস চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে আমি মুকুটটাকে কোনো ক্ষতি না করে না গুলিয়ে কিভাবে এর পিউরিটিটা আমি খোঁজ করব। ওর উপর আরো তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি এখানে যদি কোনো কিছু না তাড়াতাড়ি কোনো উপায় না বের করতে হবে, রাজার হয়তো রাগ হতে পারে আমার উপর, ঠিক আছে, ঠিক আছে, এতে রাজা আমাকে শাস্তিও দিতে পারে, ঠিক আছে। তো এই নিয়ে মানে রাত দিন আর্কিমিডিস ভাবতে শুরু করলো কোনো উপায় খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তো হঠাৎ করে একদিনকে তিনি মানে চান করছেন, বাথটাবে চান করতে, ঠিক আছে। তখনই তার হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি আসলো, আর সেই তিনি একদম ওখান থেকে লাফিয়ে উঠলেন আর বলতে শুরু করলেন ইউরেকা ইউরেকা ইউরেকা। ইউরেকা মানে হচ্ছে গিয়ে পেয়ে নিয়েছি পেয়ে নিয়েছি পেয়ে নিয়েছি, মানে এরকম করে চিল্লাতে শুরু করলেন, ঠিক আছে। আশেপাশের লোকগুলো অবাক হয়ে কি হয়েছে, পাগল টাগল হয়ে গেছে নাকি। হুম। তিনি খোঁজ কি করলেন এখানে, তিনি লক্ষ্য করলেন যে তিনি যখনই মানে জলের মধ্যে যাচ্ছেন কিছু জল কি সরে যাচ্ছে, ঠিক আছে। কতটা জল সরছে, ওনার যে আয়তন আছে শরীরের যে আয়তন আছে অতটা মানে জল সরছে, ঠিক আছে। এটাকে এরকম করে ভাবো, ঠিক আছে। প্রত্যেকটা যে বস্তু আছে নির্দিষ্ট ভরের বস্তুর একটা নির্দিষ্ট আয়তন থাকছে, যেমনি ধরে নাও 1 কেজি সোনার একটা নির্দিষ্ট আয়তন থাকছে, 1 কেজি লোহার একটা নির্দিষ্ট আয়তন থাকছে, 1 কেজি কাঠের একটা নির্দিষ্ট আয়তন থাকছে, ঠিক আছে। এর মানে যে মুকুটটা আছে সেটা ধরে নাও 1 কেজির আছে, তাহলে ওরও একটা নির্দিষ্ট আয়তন থাকবে, ঠিক আছে। তো নর্মালি আমরা আয়তন কোনো বস্তুর কিভাবে বের করি, যে ওর একটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটাকে আমরা গুণ করে দিই তাহলে ওর আয়তনটা বেরিয়ে যায়, ঠিক আছে। কিন্তু একটা মুকুটের আয়তন আমরা কিভাবে বের করবো, ওটার তো একটা মানে ডিজাইনটা একটু আলাদা ধরনের, মানে একদিকে উঁচু একদিকে লম্বা একদিকে ফুল আঁকা আছে, এটার এটার আয়তনটা কিভাবে বের করবো, ঠিক আছে। এর জন্য তিনি কি করলেন, যে পুরো মুকুটটাকে কি করলেন জলের মধ্যে ডুবিয়ে দিলেন। এর ফলে কি করলো, মুকুটটা যেটা আয়তন আছে অত পরিমাণ জল কি করলো মুকুটটা অপসারিত করলো, ঠিক আছে। তো এবারকার মুকুটটা যদি 1 কেজির হয় তাহলে 1 কেজি সোনার নির্দিষ্ট আয়তন আছে, তাহলে অতটাই জল অপসারিত করবে। আর একটা পাত্রে তিনি কি করলেন, একদম পিওর সোনার 1 কেজির একটা মানে ঘনককে জলের মধ্যে ডুবিয়ে দিন, ঠিক আছে। এইবারকা মুকুটটা যদি একদম পিওর সোনার হয় তাহলে এই যে সোনার যে মানে পিওর সোনার যে এটা আছে মানে ঘনকটা আছে, সে যতটা জল অপসারিত করেছে যে মুকুটটা অতটা জল অপসারিত করবে, কারণ দুটারই ভর একই, তো আয়তনও কি একই হওয়া উচিত। তো এইভাবে আর্কিমিডিস কি করলেন, যে মুকুটটার মধ্যে ভেজাল মেশানো আছে কি মেশানো নাই সেটা বের করলেন, ঠিক আছে। তো শেষ পর্যন্ত কি দেখা গেল, শেষ পর্যন্ত দেখা গেল যে রাজার সন্দেহ ঠিকই ছিল, যে এই যে মুকুটটা আছে মুকুটটার আয়তনটা বেশি ছিল কার তুলনায়, মানে যে পিওর যে সোনার যে ঘনকটা আছে ওর তুলনায়। এটার মানে বোঝা যাচ্ছে যে এই যে মুকুটটার মধ্যে কিছু না কিছু রূপো না আলাদা কিছু ধাতু মেশানো আছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লাগলো, ঠিক আছে। তো এরপরে আর্কিমিডিস এটা নিয়ে আরো অনেক গবেষণা করে তারপরে ওনার একটা নীতি দেন, ঠিক আছে। সেই নীতিটার ব্যাপারে আমরা জেনে নিই, ঠিক আছে। কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাতত হ্রাস ঘটে এবং বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তুর কৃত্তিত্ব অপসারিত প্রবাহী বা তরল বা গ্যাসীয় ওজনের সমান হয়। এই সূত্রকে আর্কিমিডিসের নীতি বলা হয়। এটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারলে না মানে কি বলতে চাইছে, চলো একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গ্লাস আছে যার মধ্যে কিছুটা জল রাখা আছে, ঠিক আছে। এইবার এই জলের মধ্যে যদি আমরা একটা লেবু রেখে দিই তাহলে কি হবে, সেই লেবুটা কি করবে কিছুটা জল অপসারিত করবে, ঠিক আছে। তো ধরে নাও এই লেবুটার ওজন হচ্ছে গিয়ে লেবুর ওজন হচ্ছে গিয়ে ধরে নাও 50 গ্রাম, ঠিক আছে। জল যেহেতু একটা প্রবাহী তার একটা ঊর্ধ্বমুখী বল আছে, প্লবতা আছে, প্লবতার জন্য কি করবে সে লেবুটাকে উপর দিকে ধাক্কা দেবে, এর ফলে কি হবে এর একটা ওজন কমে যাবে, হ্যাঁ, একটু হালকা মনে হবে, যে কোনো জিনিস জলে হালকা মনে হয়, ঠিক আছে। তো ধরে নাও এর ওজন কমে হলো 40 গ্রাম, 40 গ্রাম হলো।
ওই লাগছে 40 গ্রাম হয়, ঠিক আছে। তাহলে এখানে ওজন কতটা কমলো, 10 গ্রাম কমলো, ঠিক আছে। তো আর্কিমিডিস এটাই বলছে যে জলে রাখার ফলে তার ওজন যতটা কমলো, তার যে অপসারিত জল আছে সেটার সঙ্গে সমান হবে। মানে এখানে ওজন ওর 10 গ্রাম হয়েছে, তাহলে অপসারিত জলের ওজনও কি হবে, 10 গ্রাম হবে, এটাই বলেছেন তিনি। তাহলে আর্কিমিডিসের যে নীতি আছে সেটা থেকে আমরা সহজেই বলতে পারবো যে কোনো জিনিস জলে ভাসবে না ডুববে, ঠিক আছে। সেটা কিভাবে বলতে পারবো, চলো আমরা জানি, ঠিক আছে। এখানে তোমরা যে এই যে বলটা দেখতে পাচ্ছ আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এটা পরীক্ষা আমরা আগেও দেখেছিলাম, ঠিক আছে। এটার ওজন কি আছে, একই আছে, ঠিক আছে। ধরে নাও এদের ওজন আছে 50 গ্রাম টোটাল, ঠিক আছে। এই বলটা ডুবে যাচ্ছে কিন্তু এটা ভাসছে, কেন ভাসছে, ঠিক আছে। এই যে বলটা আছে এ নিজের ওজনের থেকে কম জল অপসারিত করছে, অপসারিত কম কত, 30 গ্রাম করছে, নিজের ওজনের থেকে কম জল অপসারিত করছে, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, এ কি করছে, 50 গ্রামের আছে তো, নিজের ওজনের থেকে বেশি জল অপসারিত করছে। কারণ হচ্ছে এর আয়তনটা বেশি, বেশি জায়গা জুড়ছে, বেশি জায়গা জুড়ে বেশি জল অপসারিত করছে, মানে ধরে নাও 60 গ্রাম জল অপসারিত করছে, তাহলে এই ভাসতে শুরু করবে, ঠিক আছে। তাহলে এর আগে সবচেয়ে প্রথমে যেটা প্রশ্ন আমি তোমাদের করেছিলাম, যে একটা লোহার পেরেক জলের মধ্যে ডুবে যাচ্ছে কিন্তু হাজার হাজার মানে ওর থেকে ভারী গুণ ভারী একটা লোহার জাহাজ কেন জলে ভাসছে। তাহলে লোহার পেরেকটা কি, ওর আয়তনটা কম, তাহলে আয়তন কম হওয়ার জন্য জল কম অপসারিত করবে, নিজের ওজনের থেকে কম জল অপসারিত করবে, ওই জন্য সে ডুবে যাচ্ছে। কিন্তু একটা হাজার হাজার টনের যে জাহাজ আছে সেটা আয়তনটা বেশি, সে নিজের ওজনের থেকে বেশি জল অপসারিত করবে, তো ওই জন্য সে ভাসবে। তো আশা করছি আজকের ক্লাসে তোমাদেরকে আমি যা কিছু বুঝালাম সব কিছু তোমরা বুঝে গেছো, ঠিক আছে। তবুও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, ঠিক আছে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।